তো আমরা এখন এই অধ্যায়ের আমরা একটা পার্ট শেষ করে ফেলছি। এই অধ্যায়ের এটা হচ্ছে সেকেন্ড পার্টের অংশ ধরতে পারো। আমরা যেটা করছিলাম আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়ছি। এবার আমাদের পড়তে হবে, আমাদের আলোচনাটা হবে এবার ম্যাগনেট। এটা নিয়ে আমরা আলোচনা করবো। এক আর এদের অধ্যায়ের নামটা কি? তড়িৎ ও তড়িৎচুম্বক ক্রিয়া, তাই না? এরকম কিছু একটা অধ্যায়ের নামটা ছিল। সো আমরা এবার ম্যাগনেট নিয়ে পড়বো। ম্যাগনেট বলতে আমরা যেটা পড়বো আসলে ওটা হচ্ছে দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট নিয়ে পড়বো। এটা ঠিক আছে। তো নর্মালি আগে আমরা যদি শুরু করি, নর্মালি শুরুটা বুঝতে পারি কিভাবে? ধরে নাও তুমি এখানে একটা তোমার কাছে আছে, একটা সাসপেন্ড আছে ধরে নাও, মানে একটা কাঠামোর মতো রাখছো। তো ওখানে তুমি যদি এরকম করে একটা কি বলে বার ম্যাগনেট বলতে দণ্ডক সম্পর্ক, মানে এটার কথা বলতেছে। ধরুন এইটা যদি একটা চুম্বক ধরো, এইটার একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। ধরুন একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। ধরুন এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এরকম এরকম একটা ম্যাগনেট তুমি use করো। তো এই ম্যাগনেটটাকে তুমি সুতা দিয়ে এরকম করে একটা সাসপেনশনে ঝুলাই যদি দাও, তাহলে এটা কি হবে? ওটা কিন্তু নর্মালি এটা হবে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দক্ষিণ মেরু বরাবর সরে যাবে। এই এই, ঠিক আছে, এভাবে ধরো। তো এটা নর্মালি যেটা হবে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর সরে যাবে। ধরুন এটা পৃথিবীর হচ্ছে উত্তর, এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে দক্ষিণ, ধরো আর কি। তাহলে এর সাউথ পোলটা এদিকে চলে যাবে, এর নর্থ পোলটা এদিকে চলে যাবে। নর্মালি এটাই হবে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি করে দিক নির্দেশ করতে পারি? আমরা ম্যাগনেটের সাহায্যে পৃথিবীর দিকটা দিক বের করতে পারি, এবং আমরা জানি এটা অলরেডি যে কি হয়। আমরা যদি একটা খালি চুম্বককে এভাবে দণ্ড চুম্বক থাকে আমাদের কাছে, ওটা যদি সুতা দিয়ে এভাবে ছেড়ে দিই, তাহলে ওটা তুমি যেদিকে ঘুরে দাও না কেন, ওটা কিন্তু ঘুরে ফিরে আমাদের পৃথিবীর যে সাউথ পোল আর নর্থ পোলের দিকে লাইন, সেটা আমরা জানি already। তো এখন এটা কেন হয়, এটার প্রশ্ন আমরা এই 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 পার্টে আমরা দেখবো এটা কেন হয়। এটা কারণটা হলো যে আসলে তুমি জানো কিনা যে আমাদের যে পৃথিবীর ওটা একটা ভূচুম্বক হিসেবে কাজ করে। পৃথিবীর নর্থ পোল, পৃথিবীর তো নর্থ পোল সাউথ পোল আছে, কিন্তু পৃথিবী ইটসেলফ একটা ভূচুম্বক, সেটারও নর্থ পোল আছে সাউথ পোল আছে। সো এই চুম্বকটা, পৃথিবীর চুম্বকটা আমাদের এই চুম্বককে আকর্ষণ করে এবং তিনটি মাত্রা বের করবে। আমরা দেখবো এটা। সো এটা এই জন্য। তো ভূচুম্বকত্ব চুম্বকত্ব নিয়ে আমাদের পড়াশোনা আছে সামনে, মানে এরপরে যে পড়াশোনাগুলো থাকবে এগুলো হচ্ছে অনেকটা একটা কনসেপ্ট, ম্যাথ একটু কম থাকবে, কিন্তু এই যে একটু বোঝার জিনিস একটু বেশি থাকবে, বুঝতে পারবে। এই আর কি। মোটামুটি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আলোচনা। তখন আমরা বার ম্যাগনেট নিয়ে প্রথমে আলোচনা করব। তারপর আমরা দেখব যে আমরা আগে যেগুলা জিনিস পড়ছি সেগুলা দিয়ে আসলে সেগুলোর সাথে বার ম্যাগনেটের সম্পর্কগুলো কি কি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তো এখন তোমাকে এটা তো বলার দরকার হবে না যে নর্থ পোল, ওটা আমরা পড়তে পারি। এমনি আর কি একটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করি তোমার, তুমি একটু বলো যে কি হবে।
এভাবে করলাম। ধরো এইটা যে ম্যাগনেটটা নিছি এটা হচ্ছে এটার নর্থ পোল হচ্ছে এটা, সাউথ পোল হচ্ছে এটা। ধরো আমি যদি এই ম্যাগনেটটাকে কি করি, এইখানে রাখে দিই, ধরো না এই পজিশনে রাখে দিই, তাহলে তোমার কি মনে হয় যে এটা কোন দিকে বেঁকে যাবে? এরকম হবে কিছু, বা মানে এরকম হবে, কোন দিকে বেঁকে এরকম কিছু একটা হবে না? তুমি যদি এখানে ফ্রিলি রেখে দাও তাহলে কিন্তু ওইদিকে মুভ করবে, কারণ এই নর্থ পোল আর সাউথ পোল অ্যাট্রাক্ট করে, এটা আমরা সবাই জানি। আর কি বলে, সাউথ পোল আর মানে সিমিলার পোলস কি রিপেল করে, আর অপোজিট পোলস অ্যাট্রাক্ট করে, এই তো এটা। তো এখানে আমাদের মূলত যেটা, তুমি যদি দেখতে চাইতা, এখানে মূলত যেটা করতে হবে, তুমি যদি এরকম করে অনেকগুলা ম্যাগনেট এইভাবে তুমি যদি বিভিন্ন পজিশনে, এই বার ম্যাগনেটটার অ্যারাউন্ডে বিভিন্ন পজিশনে এই ছোট ম্যাগনেটটাকে রাখলে, তাহলে এ কিন্তু ওর একটা কি প্যাটার্নের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? ও কিন্তু দেখবা যে সাউথ পোল, মানে ওর একটা ঘূর্ণন সৃষ্টি হবে। তো এখান থেকে আমরা একটা যেটা আইডিয়া পাবো সেটা হচ্ছে, আমরা পড়ছি না, তড়িৎ বলরেখা যেরকম পড়ছি, এখানে চুম্বক বলরেখা নিয়েও তো বলছি, যে চুম্বকের ফিল্ড লাইন আছে। তো এই বার ম্যাগনেটের ফিল্ড লাইন গুলো এর চারপাশে কিভাবে থাকে সেটা আমাদেরকে স্টাডি করতে হবে। যে একটা বার ম্যাগনেট আছে তোমার কাছে, নর্থ পোল সাউথ পোল, তো সেটার যেই চুম্বক বলরেখা গুলো আছে, চারপাশে তো একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। চুম্বক ক্ষেত্র কি দিয়ে তৈরি হয়? চুম্বক বলরেখা দিয়ে তৈরি হবে। সেই চুম্বক বলরেখা গুলো কিভাবে আসে, যেরকম কিনা তুমি তড়িৎ বলরেখা গুলো জানো কি হয়। আচ্ছা, তড়িৎ বলরেখা গুলো পজিটিভ থেকে বের হয় নাকি নেগেটিভ থেকে বের হয়, মনে আছে? আলো, তড়িৎ বলরেখা গুলো কোথা থেকে বের, আর ঢুকে কোথায়, প্রবেশ করে কোথায়? হ্যাঁ, এখানেও সিমিলার একটা কিছু হবে। এরকম যদি আমি ধরি, আহ, বিভিন্ন পজিশনে আমি এই ম্যাগনেটটাকে, ছোট ম্যাগনেটটাকে রাখছি, ঠিক আছে? বিভিন্ন পজিশনে এই ছোট ম্যাগনেটটাকে রাখলাম। এখন ফার্স্ট পজিশন যদি তুমি চিন্তা করো, এখানে কিন্তু এ ঠিক এরকম হয়ে থাকবে, সিমিলার একদম। এই যে নর্থ পোল আর সাউথ পোল তো অ্যাট্রাক্ট করবে, এটা নর্থ পোল, ওটা সাউথ পোল অ্যাট্রাক্ট করবে, তো এরকম কিছু হবে। পরেরটা যেভাবে রাখছে ওভাবেই ধরো রাখছে, এরকম এরকম করে কিছু একটা। তারপরটা ওভাবে আছে, তারপরটা কি হবে, তারপরটা একটু বাঁকে যাবে। আহ, এরকম একটু বেঁকে যাবে। হ্যাঁ, এরপরেরটা এরপরেরটা মোটামুটি ধরে নাও যে এটা, যেহেতু এটা মাঝখান তো হয়নি, এটা হচ্ছে ধরে নাও একটু এরকম হবে, এরকম। আর তুমি যদি একদম মাঝখানে চিন্তা করো তাহলে এটা একদম সোজা হয়ে থাকবে। তো দ্বিতীয় চিত্রটা হয়নি, একদম সোজা হয়ে থাকবে। তারপর হচ্ছে, তারপরে যদি এটা ধরি, তারপর এদিকে নর্থ পোলটার সামনে চলে আসবে, আর এখানে এরকম কিছু একটা চিত্র হবে, মানে পুরা জিনিসটা ঘুরে যাবে। এই যে একটা ফ্লিপ দিবে আর কি। এই যে নর্থ পোলটা আস্তে আস্তে ঘুরতে 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 এইদিকে চলে আসবে, তুমি যেটা দেখতেছো কালো গুলো, এভাবে, মানে চিত্রটা হয়নি, আরো 4-5টা দিলে হইতো, এরকম কিছু একটা হবে। তার মানে আমরা এটুকু বুঝতে পারতেছি, মানে এই যে এখানে একটা বলরেখা তৈরি হবে, সেটা কিরকম ভাবে তৈরি হবে বলো? সেটা নর্থ পোল থেকে বাইর হবে বলরেখা, একটা বলরেখা এই সাউথ পোলে যায়, এটা শেষ হবে একদম, মানে ইয়ার মতো, পজিটিভ থেকে যেরকম তড়িৎ বলরেখা গুলো বাইর হয়ে নেগেটিভে যাইতো, এখানে যেটা হবে নর্থ পোল থেকে চুম্বক বলরেখা গুলো বাইর হবে এবং সাউথ পোলে যায়, এটা এন্ড করবে আর কি, ঠিক আছে? এরকম জিনিসটা হবে, নর্থ পোল থেকে বের হয় সাউথ পোল। তাহলে এরকম কি শুধু একটা বলরেখা হবে? না, এরকম তো অসংখ্য অসংখ্য বলরেখা তুমি দেখবা, মানে চুম্বক বলরেখা, ঠিক আছে? এরকম কিছু একটা তৈরি হবে। এই মানে চুম্বক যে বলরেখাগুলো আছে সেগুলো হচ্ছে নর্থ পোল থেকে বের হবে এবং সাউথ পোলে প্রবেশ করবে, নর্থ পোল থেকে বের হবে এবং সাউথ পোলে প্রবেশ করবে, ঠিক আছে?
নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে প্রবেশ করবে। এখন এখানে আরেকটা কথা আছে যে কি হয় যে এখানে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে প্রবেশ করবে এটুকু আমরা দেখলাম। এখানে এই যে ভিতরে কিন্তু বলরেখা পাবা যায়। ভিতরেও বলরেখা মানে চুম্বকের ভিতরে বলরেখা। নরমালি আমাদের তড়িৎ বলরেখাটা কি হতো? পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে প্রবেশ করবে শেষ। এখানে যেটা হবে নেগেটিভ থেকে নেগেটিভ কেন বলতেছি? নর্থ পোল থেকে চুম্বক বলরেখাগুলো বের হবে, সাউথ পোলে প্রবেশ করবে। আবার ভিতরে সাউথ পোল থেকে নর্থ পোলে বলরেখাগুলো প্রবেশ করবে। ওই সেম বলরেখাগুলো। মানে এরকম কিছু হয় ধরো। এই যে ভিতরেও এরকম বলরেখা ঠিক আছে? তো পুরা একটা সাইকেল তৈরি করবে। ধরে নাও পুরো একটা সাইকেল বলতে এইটা একটা বলরেখা। এটা এইভাবে নর্থ পোল থেকে বের হইছে। আস্তে আস্তে সাউথ পোলে প্রবেশ করছে। আবার এই সাউথ পোল থেকে নর্থ পোলে আসে শেষ হবে। মানে পুরো একটা ক্লোজড একটা লুপ তৈরি করবে একটা বলরেখা। ঠিক আছে? নরমালি আমরা যদি এটা তড়িৎ বলরেখার সাথে কম্পেয়ার করতাম, তাহলে তড়িৎ বলরেখা যেকোনো একটা বলরেখাকে তুমি টার্গেট করো। যদি পজিটিভ থেকে বাইরে এসে নেগেটিভ এ যায় প্রবেশ করছে শেষ। শুরু আছে শেষ আছে। কিন্তু এইটা শুরু যেখান থেকে শেষ ওখানেই ওখানেই শেষ হবে। পুরো একটা লুপ তৈরি করবে। যেকোনো একটা বলরেখা। ঠিক আছে? তো আমরা এইটার সাথে একটু ওই চিত্রটা তড়িৎ বলরেখার চিত্রটা একটু দেখি। আমাদের তড়িৎ বলরেখাটা ছিল ওটা দেখতে কিরকম ছিল? যে এটা যদি একটা পজিটিভ চার্জ ধরি আর এটা যদি একটা নেগেটিভ চার্জ ধরি, নেগেটিভ চার্জ তাহলে তড়িৎ বলরেখাগুলো কিভাবে গেছিল? যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এরকম। তারপর এদিক থেকে আরো বের হবে, চারপাশ থেকে বের হবে, বের হয়ে এখানে প্রবেশ করবে চারপাশ থেকে। এরকম ছিল না? যে এরকম পজিটিভ থেকে বেরিয়েছে নেগেটিভ এ প্রবেশ করছে। এটা ছিল আমাদের তড়িৎ বলরেখা। এখন আমরা স্টাডি করতেছি কি আহ চুম্বক বলয় এটা। তাহলে এক্ষেত্রে আমরা যদি চিত্রটা আঁকাই, ওটা চিত্রই যেটা আঁকাইলাম। ধরো এটা আমি উল্টা করে দিলাম। সাউথ এটা কি হবে? নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হয়ে সাউথ পোলে প্রবেশ করবে। নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হয়ে সাউথ পোলে প্রবেশ করবে। সাউথ পোল থেকে বের হয়ে পোলে প্রবেশ করবে। ঠিক আছে? আবার সাউথ পোল থেকে বলরেখাগুলো নর্থ পোলে আসবে। তাই এই দুইটা চিত্র একটু ভালো পাশাপাশি আঁকে নিলাম। ঠিক আছে? তাহলে এই দুইটা বলরেখার মধ্যে পার্থক্য কোথায় বলো? যে হ্যাঁ বলো, কিছু বললা? হুম, হ্যাঁ। ভূচম্বক আমরা পড়বো। ওটা মানে নরমালি একটা জিওগ্রাফিক্যালি উত্তর মেরু দক্ষিণ মেরু। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই যে আহ, ভূচম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু। তো ওটা আমরা দেখবো। ঠিক আছে? দেখবো সামনে। আপাতত জাস্ট এটা ইনিশিয়াল আইডিয়া রাখি। আচ্ছা আচ্ছা, ভূচম্বক নামে একটা ব্যাপার আছে। মানে তুমি দেখবে সামনে পড়বো যে এই পৃথিবীটাকে একটা দণ্ডের মতো চিন্তা করে ওইটা নর্থ পোল আমরা বের করতে পারবো। ঠিক আছে? ওটা নিয়ে আমরা একটু পড়বো।
ক্লাসে লাগবে আমার। ঠিক আছে? ওইটুকু নিয়ে। আমরা আপাতত ভার সম্পর্ক নিয়ে আ ইয়া থেকে কি বলবো? ভার সম্পর্ক নিয়ে একটু পড়ি যে এই ভার সম্পর্কের ব্যাপার-স্যাপারগুলো কি হচ্ছে। তাহলে বলরেখাগুলোর ব্যাপারটা তাহলে এখানকার ক্ষেত্রে কি হয়? যে এই বলরেখাগুলোর কি আছে ১ম কথা এদের হচ্ছে স্টার্ট আছে আর এন্ড আছে। শুরু আছে আর শেষ আছে। এদের এদের শুরু যেখানে শেষও সেখানে। ঠিক আছে? স্টার্ট এন্ড বলতে কোনো কথা নেই। যেখান থেকে শুরু সেখান থেকেই আ শেষ। মানে তুমি বলতে পারো যে এরা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে? এরকম। আরেকটা কি এই বলরেখাগুলা লুপ তৈরি করতেছে। লুপ তৈরি করে। এরা কিন্তু লুপ তৈরি করে না। এরা কারণ এটা একটা থেকে শুরু হয় এখানে শেষ হয়ে যায়। আর এরা ওই যে লুপ এই যে পুরো একটা লুপ তৈরি করতেছে এখানে যেখানে শুরু হয়ে ওখানে শেষ হচ্ছে। তো একটা লুপ তৈরি করতেছে। সো এই ২ টা মূলত মেইন পার্থক্য যে একটা লুপ তৈরি করে একটা করে না। আর কি বলা যায়? আরেকটা বলতে পারো যে এরা বাংলাটাই আরকি। এরা হচ্ছে আবদ্ধ বলরেখা। এটা হচ্ছে মুক্ত। মুক্ত বলরেখা। আর হচ্ছে আবদ্ধ। তুমি হচ্ছে YouTube এ তুমি ম্যাগনেটিক আ ফিল্ড লাইন নিয়ে বা এক্সপেরিমেন্ট দিয়ে একটা তুমি সার্চ দিবা। দেখবে যে অনেকগুলো ভিডিও চলে আসছে। তো ওই ভিডিওগুলোতে দেখায় সুন্দর করে। কি করে ওটা দেখবে যে একটা ম্যাগনেট নিয়ে ওটার চারপাশে ওই দিয়ে দেয়। কি বলে? কি জানি বলে? ওই কয়লা কেন বলতেছি, লোহার গুঁড়া ছাড়ে দেয়। দেওয়ার পর ওটাকে একটু চেক করার পর দেখবা যে লোহার গুঁড়াগুলো এই যে যেভাবে আমরা ফিল্ড লাইন গুলো আঁকলাম না? আ এরকম একটা শেপ তৈরি হলো এই যে এরকম। এরকম দেখবা যে ওগুলো একটা শেপ তৈরি করে। তো এরকম বিভিন্ন ভিডিও এক্সপেরিমেন্ট এর ভিডিও পাবা। চাইলে দেখতে পারো। মানে জাস্ট দেখলে জিনিসটা মনে থাকবে বেশি। এই আরকি। সো জিনিসটা হচ্ছে এরকম। তো চৌম্বক তড়িৎ বলরেখার মধ্যে পার্থক্য খ নম্বরের জন্য আসতে পারে। ইম্পোর্টেন্ট আরকি। সো এটা মনে রাখবে। এগুলো হচ্ছে মেইন পার্থক্য। এই আরকি। ওকে। এরপর যেটা বলছিলাম আমরা বার ম্যাগনেট নিয়ে পড়াশোনা করব। তো বার ম্যাগনেটের গঠন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। চুম্বকের গঠন। এটা যদি আমাদের একটা আ বার ম্যাগনেট ধরো, তো এটার হচ্ছে একটা জ্যামিতিক দৈর্ঘ্য থাকে। আর আরেকটা হচ্ছে চুম্বকের দৈর্ঘ্য। চুম্বকের দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য মানে কি? অর্থাৎ এটার যে নর্থ পোল আর সাউথ পোল সেটা একদম কিনারায় থাকে না একটু এই জায়গাটাতে মানে কেন্দ্রটা নর্থ পোলের কেন্দ্র এটা ধরো, সাউথ পোলের কেন্দ্র এটা ধরো। তো এই কালার দিচ্ছি। নর্থ পোলের কেন্দ্র এটা আর হচ্ছে সাউথ পোলের কেন্দ্র হচ্ছে এটা। অর্থাৎ একদম ঠিক কিনারায় থাকবে না পোল গুলো। তার মানে ওর যে এটা নর্থ পোল ধরো, এটা যদি সাউথ পোল ধরো, তার মানে ওর যে অ্যাকচুয়াল জ্যামিতিক দৈর্ঘ্যটা আছে সেটার থেকে ওর যে ম্যাগনেটিক যে লেন্থটা সেটা কম হবে। মানে অ্যাকচুয়াল লেন্থটা হচ্ছে যেটা হবে এটা হচ্ছে এটা হবে। এখান থেকে এখান থেকে এতটা। আর হচ্ছে ওর যে চুম্বকের যে লেন্থটা ওটা হবে এখান থেকে এখানে। এটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, এটা হচ্ছে চুম্বকের দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য যেটাই বলো। তাহলে এই ২ টার মধ্যে আবার একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে কি, তুমি যদি যেহেতু তুমি দেখলা যে চুম্বকের যে দৈর্ঘ্যটা ওটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে কম। নরমালি এটাই হবে সবসময়।
দৈর্ঘ্য is less than geometric দৈর্ঘ্য, তাহলে সেটা যদি হয় তাহলে হচ্ছে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা রেশিও আমরা দেখবো। জাস্ট আমি যদি চুম্বকের দৈর্ঘ্যকে এর যে জ্যামিতিক দৈর্ঘ্যটা আছে সেটা দিয়ে ভাগ দিই, তাহলে যে রেশিওটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.85, মুখস্থ আরকি। এই রেশিওটা পাওয়া যায়। তার মানে এইটা দিয়ে তোমার যদি একটা ম্যাথ আসে, মানে এমসিকিউ আসবে অবশ্যই। পারবা না। এমসিকিউতে হচ্ছে ধরুন একটা দৈর্ঘ্য দিয়ে দিল, বলল যে আরেকটা দৈর্ঘ্য বের করো। তো তোমার এটা একটু মুখস্থ রাখতে হবে। তো আরেকটা লেন্থ তুমি তখন বের করে ফেলতে হয়। এই, ঠিক আছে? এটা চুম্বকের গঠনে এটা আছে। এরপরে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে বার চুম্বকটা আছে এটা একটা ডাইপোলের মতো কাজ করে। ঠিক আছে? বার চুম্বকটা বার চুম্বক অ্যাজ এ ডাইপোল, সেটাও আমরা চিন্তা করতে পারি। যেহেতু এটা দেখছো একটা নর্থ পোল আছে একটা সাউথ পোল আছে, তুমি দুইটা ইয়ার মতো চিন্তা করো, ওই যে একটা প্লাস কিউ চার্জ একটা মাইনাস কিউ চার্জ, ওভাবে যদি চিন্তা করো, সিমিলারলি চিন্তা তুমি যদি করো, তাহলে আমরা ওটার ক্ষেত্রে কিন্তু একটা ডাইপোল পড়ছিলাম। তো তড়িৎ দ্বিমেরু নামে একটা টপিক আমরা পড়তাম। ওটার ভ্রাম্যক করছি, ওটার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আহ ইয়ার মান বের করছি, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা এরকম একটা কনসেপ্ট দাঁড় করাতে পারি, যেটাকে আমরা বলবো কি বলে, ম্যাগনেটিক ডাইপোল। ওটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, আর এটা হচ্ছে ম্যাগনেটিক মানে কি চুম্বক দ্বিমেরু। ম্যাগনেটিক ডাইপোল, ওটা ছিল ইলেকট্রিক্যাল ম্যাগনেট। এই দুটোর মধ্যে এটা। তো সেটা যদি হয় তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি আমরা ডাইপোল হিসেবে চিন্তা করি বা যে এখানে টপিক নাম দিলাম ম্যাগনেটিক, তো আমরা কি করব, আমরা সিমিলার ওই ইয়াটা এই কপি করবো আর কি, ওই কনসেপ্ট গুলো কপি করব, করে এটার ক্ষেত্রে কাজে লাগাবো। সেম সেম জিনিস, মানে ওইটার মতো করার চেষ্টা করবো। তো ওইটা বলতে বলতে কি তড়িৎ দ্বিমেরুর কথা আমি চিন্তা করতেছি। আচ্ছা, তো তাহলে তড়িৎ দ্বিমেরু যদি হয় তাহলে আমরা বোধহয় তড়িৎ দ্বিমেরুটা আগে পড়লে বেশি ভালো হতো না, যে এটা মনে আছে কিনা তড়িৎ দ্বিমেরুটা কি হয় ওখানে, তাই তো? সো আমরা এই নিচে এটা লিখি, এটা কি তড়িৎ দ্বিমেরু। তুমি আমাকে বলবা একটু কি কি ছিল ওখানে, বেসিক স্ট্রাকচারটা কি ছিল। ওখানে একটা প্লাস কিউ চার্জ আমরা নিতাম, একটা মাইনাস কিউ চার্জ, তাই তো? ক্ষুদ্র চার্জ ছিল এগুলো। একটা প্লাস কিউ চার্জ, একটা মাইনাস কিউ চার্জ, এরকম কিছু ছিল। এবং এই দুটোর মধ্যে একটা দূরত্ব ছিল, এই যে একটা ডিস্টেন্স ছিল। এটাকে কত আমরা ধরছিলাম তোমার মনে আছে? 2L, এটা ধরছিলাম। এবং এই তড়িৎ দ্বিমেরুটার যে এই দিকটা ওটা আমরা কি ধরছিলাম, সরি, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের দিকে আমরা ধরছিলাম। ওখানে কি কি আমরা পড়ছি? প্রথম একটা টার্ম পড়ছিলাম যে তড়িৎ দ্বিমেরুর ভ্রাম্যকটা কত, তাই না? যে তড়িৎ দ্বিমেরুর ভ্রাম্যক কত। তো ভ্রাম্যকের সূত্রটা কি হবে বলো তো, মনে আছে? এটাকে আমরা পি দ্বারা ডিনোট করতে, P, এটা কি ছিল? কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, কিউ চার্জ ইন্টু কি, ইন্টু 12 না? আর এটা কিন্তু একটা ভেক্টর রাশি ছিল। এই ভেক্টর রাশিটার দিক কোন দিকে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ, তড়িৎ দ্বিমেরু ভ্রাম্যকের দিক। মাইনাস কিউ থেকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ, এগুলাই তো ছিল না? ওকে, এগুলো ছিল আমাদের চার্জ। এটা ছিল তড়িৎ দ্বিমেরুর জিনিসপত্র বেসিক। তড়িৎ দ্বিমেরুর ভ্রাম্যক হচ্ছে কিউ ইন্টু 12, আর এই 12টা কি,
এই প্লাস কিউ মাইনাস কিউ চার্জ দুটা কত ডিস্টেন্সে আমরা রাখছি এইটা ছিল। তো ম্যাগনেটিক ডাইপোলটাও ঠিক আমরা এই সিমিলার কনসেপ্টেই দাঁড়াতে। ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে আমাদের যেই প্লাস কিউ আর মাইনাস কিউ হিসেবে কাজ করবে কোনটা, ওর দুইটা পোল, সাউথ পোল আর সাউথ। এবং ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে আমরা তড়িৎ ডাইপোলের ক্ষেত্রে আমরা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক করছি, ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে আমরা ওই যে ওটারও ভ্রামক করবো। ঠিক আছে, ওটা এটা কি বলবো, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। তাহলে আমরা যদি আমি চিত্র আঁকাই, তাহলে হচ্ছে আমি এইভাবে আঁকাতে পারি। তাহলে এই প্লাস, তাহলে এখানে দেখো প্লাস কিউ চার্জ আর মাইনাস কিউ চার্জ। তাহলে আমি এখানে এটাই করি যে এইটা হচ্ছে নর্থ পোল দ্বিমেরুর একটা প্রান্ত, আর এটা হচ্ছে সাউথ পোল দ্বিমেরুর আরেকটা প্রান্ত। এবং এই দুইটার মধ্যে মাঝে একটা ডিস্টেন্স আছে নিশ্চয়ই। এই- এইটা ধরো না এতটুকু ডিস্টেন্স, নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, নর্থ পোল আর সাউথ পোল কত ডিস্টেন্স আছে, ঠিক আছে, সেটাকে ওই এইটার মতোই আমরা টুয়েলভ নাম, টুয়েলভ নাম দিয়েছি আগে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এখানে নর্থ পোল আর সাউথ পোল বললে তো কোনো কথা হবে না, এখানে তো প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ নামে একটা কোন একটা রাশি আছে, কিউ চার্জ বা আধান। এখানে নর্থ পোল আর সাউথ পোল তো কোনো রাশি না। ঠিক আছে, এগুলো হচ্ছে দুইটা কি বলে পোল, এটাই বলতে পারো, নর্থ পোল বা সাউথ পোল। তাহলে এইটা ওখানে যেমন কিউ কিউ চার্জ ছিল, তাহলে এখানে নর্থ পোল আর সাউথ পোলের জায়গায় আমরা একটা টার্ম নেব, সেটাকে আমরা বলবো হচ্ছে মেরু শক্তি। ঠিক আছে, মেরু শক্তি। এটাকে আমি যদি চুম্বক দৈর্ঘ্য বলতে চাই, তোমরা বলতে পারবো চুম্বক দৈর্ঘ্য এই ক্ষেত্রে কোনটা হবে? চুম্বক দৈর্ঘ্য কি 12 হবে না? চুম্বক দৈর্ঘ্য আমরা কি করবো, যে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকবে সেটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এক্ষেত্রে যদি ম্যাগনেট ডাইপোলের ক্ষেত্রে চুম্বকের দৈর্ঘ্যটা আমরা কত ধরতেছি, 12। এটা হচ্ছে আমাদের চুম্বকের দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে, ভালো কথা, 12। এবং এটাকে আমরা আসলে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো, 2L এভাবে। এবং এটার দিকটা আমি ধরবো এস হতে এনএলপি। যেটা বলছিলাম আর কি, আমরা এখানে মেরু শক্তি নামে একটা টার্ম নেব, মেরু শক্তি, এটাকে আমরা বলবো এম। মেরু শক্তি, এটাকে আমরা বলবো এম। এটা হচ্ছে সিমিলার টু, তুমি মনে করতে পারো এই যে আধানের মতো, আধান মানে কিউ চার্জটার মতো, ওই দ্বিমেরু কিউ চার্জের বদলে আমরা ম্যাগনেটিক ডাইপোলে মেরু শক্তিটাকে কনসিডার করতেছি। এটার মান কত বা এটার এককটা কি, যেহেতু এটা একটা রাশি, এটার একক লাগবে, এটা মান লাগবে, এটা কি জিনিস, এটা ফিজিক্যাল মিনিং লাগবে, ওগুলো আমরা এক করে আসতেছি। আবার যদি ওটার কিউ এর মানে কি বলে রিপ্লেসমেন্ট হিসেবে এখানে তুমি এম কে চিন্তা করো, তাহলে আমরা যদি এই সেম ভাবে আমরা এইটার ইকুয়েশনটা লিখি যে কত, যে চুম্বক দ্বিমেরুর ভ্রামক, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, চুম্বক দ্বিমেরুর ভ্রামক। ব্যাস। আচ্ছা, চুম্বক দ্বিমেরুর ভ্রামকটাকে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করছিলাম এর আগের লেকচারে, মনে আছে? এম দিয়ে রিপ্রেজেন্ট করছি না, ওই যে টর্কের সূত্রে আমরা এটা ইউজ করছিলাম গত লেকচারে। চৌম্বক দ্বিমেরুর ভ্রামক আমরা, এবং ওটার সংজ্ঞাও বোধহয় আমি একটু বলে দিয়েছিলাম যে এর সংজ্ঞাটা দিতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু আগের লেকচারে করে থাকো। চৌম্বক দ্বিমেরুর ভ্রামক আমরা অলরেডি ওই লেকচারে আলোচনা করছো। সো এইটা আমরা হচ্ছে ইয়ে করব এম, এবং এই এমটা ভ্যালু এইবার কত হবে, আমরা যদি তড়িৎ দ্বিমেরুর মতো করতে চাই সেটা হবে এম ইন্টু 12। ঠিক আছে, এম ইন্টু 12। এবং তাহলে এটার দিকটা কি হচ্ছে এবার, এস হতে এন এর দিকে। এই পর্যন্ত কি জিনিসটা কি ক্লিয়ার?
যে চৌম্বক দ্বিমেরুর ভ্রামক হচ্ছে m, দ্যাট ইজ m into 12, মেরু into 12, এবং এটার দিকটা কি s হতে n এর দিক। মানে আমরা আসলে তড়িৎ দ্বিমেরুর সাথে ম্যাগনেটিক ডাইপোলের একটা সম্পর্ক স্থাপন করে জিনিসটা করার চেষ্টা করি। মূলত আসলে যেটা হয়, ওই ম্যাগনেটিক ডাইপোল থেকে তড়িৎ দ্বিমেরুর কনসেপ্ট নিয়ে আসা হয়েছিল, মানে ওইখান থেকে এখানে আসা আসে। মানে ওই যে এখানে সাউথ পোল থেকে নর্থ পোলে আমরা জানি কি হয়, যে আমাদের যে ম্যাগনেটের ভিতরে যে তড়িৎ বলরেখাগুলো আছে সেগুলো কিন্তু সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যায়। সো সেটা থেকে আমরা তড়িৎ ভ্রামকটা, দ্বিমেরুর ভ্রামকটা ওই যে এস হতে এন এর দিকে কনসিডার করছি। সো সেই আইডিয়াটা, ফ্রেমওয়ার্কটা সাথে তুলনা করে কিন্তু তড়িৎ দ্বিমেরুর কনসেপ্টটা আমরা এস্টাবলিশ করতাম। সো এটাই আর কি। তো তুমি জানো, অলরেডি আমরা আলোচনা করছি যে ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটের ভিতরে এস হতে এন এর দিকে চুম্বক বলরেখাগুলো কিন্তু যায়। তো এই জন্য চুম্বক দ্বিমেরুর ভ্রামকটা কিন্তু দিকটা ওই এস হতে এন এর দিকে, m into 12। এটা হচ্ছে ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোলের ভ্যালু। ওকে, আচ্ছা। এটা যদি হয়, এখন আমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই মেরু শক্তি, যেটা আমরা যে রাশিটা ধরছি, এটার এককটা বের করবো এবং এটার সংজ্ঞাটা দিতে হবে আমাদেরকে, যেটা কি, তাই না? তো এটা সংজ্ঞাটা দিব আমরা এর আগের লেকচারের একটা কনসেপ্ট দিয়ে। এর আগের লেকচারে আমরা কি করলাম, তো ধরে নাও এরকম যদি ধরি আর কি, এটা হচ্ছে একটা তার কুণ্ডলী, যেখানে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, এভাবে কারেন্ট, হ্যাঁ এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, হাই কারেন্ট ফ্লো। তাহলে এর কেন্দ্র দিয়ে একটা ফিল্ড আমরা বের করছিলাম, এটা হচ্ছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এর ফিল্ড তৈরি হবে কিভাবে? তো ধরুন এই কয়েল এর পাক সংখ্যা হচ্ছে এক, তড়িৎ প্রবাহ হচ্ছে ভাই, এবং এইটার যে পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা একটা তার কুণ্ডলী না? তার কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা কি আই কারেন্ট নিছি, পাক সংখ্যা নিছি এন, পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তোমাকে এ। তাই যদি হয়, তাহলে এই চৌম্বক, এর চৌম্বক ভ্রামক কত হবে বলতে পারবা? এর আগের লেকচার থেকে বলতে পারবা? কি হবে এটা? এর আগের লেকচারে আমরা পড়ছি, তোমার তার কুণ্ডলী যদি, এতে যদি আই কারেন্ট যায়, ওটার ক্ষেত্রে আমরা চতুর বর্গ হিসেবে ধরছিলাম আয়তক্ষেত্র তার কুণ্ডলী, এটা নিজের বৃত্তাকার, এটুকুই পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নাই। কয়েলের পাক সংখ্যা n, তড়িৎ প্রবাহ I, পৃষ্ঠের ক্ষেত্রফল a, আর তাহলে চৌম্বক ভ্রামক m কি হবে? সূত্রটা কি ছিল? সূত্রটা এটাই ছিল, দেখো, n i a। দেখো তো ঠিক আছে না? ঠিক, ঠিক আছে কিনা? অন্য, এবং এটা এককটা বলো আর কি, এককটা কত বাই করছিলাম, চৌম্বক ভ্রামকের এককটা এখান থেকে বলা যেতে পারে, ওই যে এনআই এ থেকে বলা যেতে পারে, কি হবে বলো তো এককটা? এন এর একক কি? এন তো পাক সংখ্যা, ওটা কোনো একক আছে নাই? আই এর একক কি? নো, তোমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। আই এর একক কি? আই মানে তড়িৎ প্রবাহ, একক কি অ্যাম্পিয়ার না? আর এর একক কি? ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার, ঠিক আছে?
অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে চৌম্বক ভ্রামকের একক কত? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে চৌম্বক দ্বিমেরুর ভ্রামক, চৌম্বক ভ্রামক একই জিনিস। ভ্রামক, চৌম্বকের ভ্রামক, চৌম্বক করতে ভ্রামক। তাহলে এটারও একক নিশ্চয়ই অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে m এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে m ইনটু 12 এর একক অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হবে। তো আমরা এইখান থেকে যদি এটা লিখি যে m ইনটু 12, ইনটু আছে তো, ইনটু m ইনটু 12, এটার একক কি হবে? মিটার স্কয়ার, মিটার কিউব কেন? এইটার এককই তো বললাম অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এটাই তো এটা। তাহলে অবশ্যই এটারও একক এটাই হবে। তো এখন আমরা আসলে মেরু শক্তি, ওই যে টার্মটা, এইটা বের করতে চাচ্ছি। ঠিক আছে না? এইজন্য আরকি এরকম করে করতেছি। তাহলে আমরা যদি বলি m এর একক কি হবে আসলে? m এর একক। m এর একক কি করতে হবে? যে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, মানে m যদি বের করতে চাই তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে। এই যে এটার ভ্যালু আসবে এখানে এটা দিয়ে। যাই হোক আমরা কিন্তু এককটাকে ফোকাস করব। তাহলে এটা হবে ভাগ 12 এর একক। এটা and 12 এই জিনিসটা একটা কি? এটা একটা লেন্থ। 12 টা একটা লেন্থ। তাহলে লেন্থের একক কি? মিটার। তাহলে m এর যে এককটা এটা কত আসতেছে? অ্যাম্পিয়ার মিটার। এটা একটু মাথায় রাখবা যে m এর একক কত? অ্যাম্পিয়ার মিটার। আচ্ছা। তাহলে মেরু শক্তি, এই যে রাশিটা, এটা একক হচ্ছে, এটা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। হুম, এটা আর হচ্ছে আমরা এটার সংজ্ঞাটা যদি দিতে চাই, সংজ্ঞাটা কিভাবে দিব? যে এখান থেকে দিতে পারো, এই সংখ্যাটা এই যে এই জায়গাটা থেকে দিতে পারো। কিভাবে লিখবা? m হচ্ছে, মানে এইভাবে সংজ্ঞাটা দিতে পারো। এখন কিন্তু সংজ্ঞা দেওয়া একটু শেখা লাগবে। যে ধরো তুমি একটা সূত্র জানো কি? যে m ইনটু 12 না? এটা। তাহলে m ইকুয়াল টু কত আসতেছে? m ভাগ 12। এই 12 টা যদি তুমি এক একক দৈর্ঘ্য দাও, এটা যদি 1 দাও, তাহলে m এটা কত সমান আসতেছে? এটা হচ্ছে মেরু শক্তি। আর ওই m টা তো আমাদের চুম্বক ভ্রামক। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে কোন একটি বার ম্যাগনেটের দৈর্ঘ্য যদি আহ এক একক হয়, তাহলে সেটি যে পরিমাণ তড়িৎ ভ্রামকের সৃষ্টি করে সেটাই ওর মেরু শক্তি সমান। তাকে আমরা মেরু শক্তি বলতে পারি। এইভাবে আরকি সংজ্ঞাটা দিলেন। ঠিক আছে? যে এক একক দৈর্ঘ্যের যদি কোনো একটা চুম্বক আহ বায়ুর ম্যাগনেটের দৈর্ঘ্য হয়, চুম্বকের দৈর্ঘ্য হয়, ওই যে 12 টা কিন্তু চুম্বকের দৈর্ঘ্য ছিল। তাহলে যে পরিমাণ ভ্রামক সৃষ্টি হয় তাকে আমরা মেরু শক্তি বলতে পারি। এইভাবে তুমি সংজ্ঞাটা দিতে পারো। ডেফিনিশনটা এভাবে দিচ্ছি। এটা একটু লিখে নিতে হবে। আচ্ছা। এখানে আরেকটা জিনিস, কয়েকটা জিনিস আছে ম্যাথ করতে কাজে লাগে। সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা সূত্র আমরা শিখলাম, সূত্রটা, দুইটা সূত্র আসলে এখানে দেখলাম। ১ নম্বরটা কি? আ ১ নম্বরটা অলরেডি গতকালে দেখছি। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে চুম্বক ভ্রামক আছে M, এটা হচ্ছে N I A সমান। রাইট? আজকে যেটা দেখলাম যে সেটা হচ্ছে M into 12 এর সমান। এই মানে একটা সূত্র আমরা দেখছি যতটুকু পড়ছি। তো এগুলা দিয়ে ম্যাথ আসতে পারে। সো ম্যাথ আসলে আশা করি পারবা। কারণ তোমাকে সবকিছু দেওয়া থাকবে। কুণ্ডলীর হ্যান-ত্যান সবকিছু দেয়া থাকবে। খালি একটু জিনিস একটু খেয়াল রাখবা। সেটা হচ্ছে এই 12 এর লেন্থটা একেক ক্ষেত্রে একেক রকম হতে পারে। তো সেটা খালি দেখো। যে 12 টা আমাদের কি ছিল? মনে আছে? 12 টা হলো চুম্বকের দৈর্ঘ্য। তো চুম্বকের দৈর্ঘ্য মানে কি? নর্থ পোল আর সাউথ পোলের মধ্যবর্তী দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে নরমালি
চুম্বকের দৈর্ঘ্য তোমার টুয়েলটা হচ্ছে আমরা ওই যে নর্থ পোল আর সাউথ পোলের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা। মানে এটা হচ্ছে কতটুকু? এটা হলো এই যে এতটুকু। নর্থ পোল আর সাউথ পোলের মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে এটাই হচ্ছে 12। ঠিক আছে? এখন এটা ধরে নাও তোমার যে ম্যাগনেটটা এটা সবসময় এইভাবে দিবে না, তোমাকে একটু ঘুরায় পেঁচায় দিবে। ঘুরায় পেঁচায় বলতে কি ধরে নাও এরকম করে দিবে। তোমাকে বলবে এরকম, এটাই ম্যাগনেট। এই ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল হচ্ছে এই যে এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে ধরে নাও আরেকটা। এই তো বলে দিল যে নর্থ পোল হচ্ছে এটা, সাউথ পোল হচ্ছে এটা। তো তখন কিন্তু লেন্থটা শুধুমাত্র ওই যে আহ এতটুকুই হবে, খালি এতটুকুই হবে লেন্থ। লেন্থ ঠিক আছে, পুরোটা না কিন্তু, অর্থাৎ এই দৈর্ঘ্যটা না, এইটা ব্যাসটা। মানে যেহেতু এটা অর্ধবৃত্ত তাহলে এটার ব্যাসটাই হবে এই যে নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ 12 এর সমান। ঠিক আছে, অর্থাৎ মূলত নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে 12। ঠিক আছে, আহ আমি যদি লিখি যে 12টা হলো নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। এটা নিবো আর কি। এটা কথা খেয়াল রাখলে তোমাকে একটু ম্যাথটা টুয়েলভটা ডিরেক্টলি না দিয়ে যদি একটু ঘুরায় পেঁচায় দেয় তাও কিন্তু টুয়েলভটা তুমি বের করতে পারবে। ওকে, টুয়েলভটা কত হবে সেটা তুমি বের করতে পারবে। ধরে নাও যে তোমাকে যদি বলে যে আমি কিভাবে বলবো, 5 মিটার ধরো, যে 5 মিটার দৈর্ঘ্যের আমি একটি বার ম্যাগনেটকে ঘুরিয়ে একটা অর্ধবৃত্তাকার শেপ দিয়েছি। অর্থাৎ শুরুতে ধরে নাও এইভাবে ছিল, এই যে বাম পাশের চিত্রটার মতো, এবং তারপর আমি কি করছি একটু অর্ধবৃত্ত বানাইছি। তো এক্ষেত্রে ওর যে টুয়েলভ ওটা বের করতে পারবা? জিনিসটা কি বুঝাতে পারছি? পারছি। হ্যাঁ বলো। 5 মিটার, তোমার বার ম্যাগনেটটা শুরুতে, বার ম্যাগনেটটার দৈর্ঘ্য, ম্যাগনেটটার দৈর্ঘ্য হচ্ছে আমি বলে দিচ্ছি 5 মিটার। এরপর আমি ওটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার একটা শেপ দিব। হুম, তাহলে এই ক্ষেত্রে যে টুয়েলভটা এটা কি চেঞ্জ হবে? যদি চেঞ্জ হয় তাহলে কতটুকু নিবা? প্রশ্ন কি বুঝতে পারছো? ওটা বাদ দাও। না, ওটা 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 কনসিডার বাদ দাও। আমি বলে দিছি তোমাকে চুম্বকের দৈর্ঘ্যটা 5 মিটার। হ্যাঁ, তাই যদি হয় তাহলে তুমি জাস্ট আমাকে ইয়াটা বের করবো, নতুন যে টুয়েলভটা সেটা কত। এরকম যে শুরুতে, হ্যাঁ বলো। হুম, বের করলাম। হুম, হুম। তারপরে হ্যাঁ বেস্ট। অর্থাৎ অর্থাৎ করে তুমি কি করবা যে 2 পাই আর, এটা নতুন যে এটা 2 পাই আর/2, এটার লেন্থ হবে এই 5 এর সমান, তাই না? এখান থেকে আর এর ভ্যালু বের হবে আহ 5/পাই, আর এখান থেকে পরবর্তীতে 2 আর, এটাই হবে নতুন 12 প্রাইম। এটা কত হয়ে যাবে? যত হবে আর কি। ধরো 10 হবে আর কি, 10 লেটার, এরকম কিছু একটা। এরকম ম্যাথ আসলে পারবে না? পারা উচিত। আর বাকি এই যে এম এর মান এগুলো দেওয়া থাকবে। আর এটা তো ইজি, যে তুমি দেখবা যে অঙ্ক পড়লে বুঝতে পারবা যে তার কুণ্ডলীর ইয়া দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে, বেশি চুম্বক ভ্রামক কত হবে এটা বের বের হয়ে যাবে।
ব্র্যাকেটটা মাথায় রাখি এইটুকু। তাহলে এইগুলো নিয়ে এরকম টাইপের ম্যাথ আসতে পারে। তো এগুলা তো পারফেক্ট। এরপরে আমরা কি করবো? এরপর একটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে এই জিনিসটা যে আমরা যখন এই জিনিসটা করি, হয়ে গেল। ধরে নাও আমি একটু এইভাবে চিন্তা করতেছি। এইটা আমার কাছে একটা তারকুণ্ডলী আমি নিছি। হ্যাঁ? তো এরপরে আমি কি করব? এটারে ধরে নাও এদিক দিয়ে কারেন্টটা নিয়ে যাব। এদিক দিয়ে যদি কারেন্টটা নিয়ে যাই, তাহলে আমরা এই কেন্দ্রে কতটুকু ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। পারি না? কেন্দ্রে কতটুকু ফিল্ড তৈরি হবে? পারি কিনা বলতো? এই যে সূত্র পড়ছো না? পাইট-সেভার্টের সূত্র। E equal to mu naught I by 2R। সূত্র পড়ছি না আমরা? এটা কি করে দেয়? এটা আমাদেরকে কেন্দ্রে কতটুকু ফিল্ড তৈরি হবে সেটা বের করে দেয় না? এটাতে বের করছে। তা এখন এরকম যদি হয়, তাহলে তোমার কি মনে হয় যে শুধুমাত্র কি কেন্দ্রে ফিল্ড তৈরি হবে? না, এর চারপাশেই ফিল্ড আছে। আমরা শুধু এই কেন্দ্রে কতটুকু ফিল্ড হবে সেটা আমরা বের করছিলাম। যে এটা কতটুকু ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কিন্তু চারপাশে একটা ফিল্ড আছে। এখানে যদি তুমি একটা চুম্বক রাখো তাহলে কিন্তু আকর্ষিত হবে ডিপেন্ড করবে বা করবে। কি বলে? আকর্ষিত হবে। বা কোন একটা লোহা রাখো তাও সেক্ষেত্রে সেই জিনিসটা হবে। তো এখন কথা হলো যে চারপাশের ফিল্ড গুলো আমরা কিন্তু বের করতে পারি না। বের করতে শিখিনি। আমরা জাস্ট আ ইয়াগুলা মানে এই কেন্দ্রে কতটুকু ফিল্ড হবে সেটা বের করছি। এখন আমার বিষয় ওটা না। আমরা আসলে এবার দেখব যে এর এরকম যদি আমি একটা কুণ্ডলী থাকে আমার কাছে এবং সেই কুণ্ডলীর চারপাশে যে ফিল্ড লাইন গুলো আছে সেগুলো আসলে দেখতে কিরকম? কিভাবে আসে? সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে? তো প্রথমত আমরা কেন্দ্রে যে ফিল্ড লাইনটা ওটা দেখব। যে ওটা আসলে কোন দিক থেকে কোন দিকে। ওকে? ফিল্ড লাইন গুলো দেখো, তুমি একটা ফিল্ড লাইনের কথা চিন্তা করো। একটা ফিল্ড লাইন মানে চুম্বকের ফিল্ড লাইনের কথা যদি আমি চিন্তা করি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে ওইটার কিন্তু শুরুটা হয় নর্থ পোল থেকে, শেষটাও হয় নর্থ পোলে। ঠিক আছে? বা বার ম্যাগনেটের মতো তুমি যদি চিন্তা করো যে শুরুটা হয় নর্থ পোল থেকে এবং শেষটা সাউথ পোলে। মানে বাইরে থেকে তুমি যদি চিন্তা করো। ভিতরে তো প্রবেশ করবেই। সাউথ পোল থেকে শুরু হবে, সাউথ পোলে শেষ হবে একটা পুরো ম্যাগনেটিক ফিল্ড লাইন। এখানে আমরা ওই জিনিসটা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমত তুমি আমাকে একটু সাহায্য করবা যে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনটার দিক কি হবে? মানে কেন্দ্রে। উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম খাটাও। কি হবে? কি মনে হচ্ছে? মানে এটা একটা হ্যাঁ, নিচ থেকে উপরে। তাহলে এরকম কিছু একটা এইভাবে, ঠিক আছে না? এটা হবে মানে কেন্দ্রে এই জিনিসটা হবে। এটা কেন্দ্রে এভাবে যাচ্ছে ফিল্ডটা। ওই কেন্দ্রটা দিয়ে দিই। এরকম। ওকে। এখন চারপাশেও কিন্তু ফিল্ড আছে। চারপাশেও ফিল্ড আছে। সো ধরে নাও চারপাশের ফিল্ড গুলো কিভাবে থাকে? এভাবে থাকে আরকি। আমি যদি এইখান থেকে শুরু করি, এইখানে ধরে নাও তুমি যদি এটা ধরো, এইখানে তুমি ফিল্ড গুলো পাবা এরকম করে। এখানে কি হবে? এইভাবে থাকবে। এটা কি তুমি বুঝতে পারছো? এই যে এটা আমি করলাম। এই যে নিচ থেকে উপরে উঠে আবার এই যে ভিতরে প্রবেশ করতেছে। এই যে উপরে যায়, নিচে প্রবেশ করতেছে। ঠিক আছে না? এরকম। তাহলে এই পাশেও হবে। এই পাশে তাহলে এই যে নিচ থেকে উপরে এ নিচ এরকম হবে। নিচ থেকে উপরে যাবে। আরো আছে। চারপাশে যদি আমরা আঁকাই এরকম হবে হয়তো। এই যে এদিকে এরকম।
তাহলে ফিল্ড লাইন গুলো এরকম আসবে আর কি। এই, ঠিক আছে না? তো আমরা শুধুমাত্র কেন্দ্রে কতটুকু ফিল্ড তৈরি হয় সেটা বের করছি, আর আশপাশে কিন্তু ফিল্ড আছে। তাহলে এখন দেখো, আমি যদি এখন এটা ওই নর্থ পোল সাউথ পোলের সাথে কানেক্ট করতে চাই, নর্থ পোল আর সাউথ পোলের সাথে, তাহলে আমরা কি দেখছি, নর্থ পোল থেকে এগুলো বের হয়, সাউথ পোলে যায়, প্রবেশ করে। তা আমরা ধরে নিতে পারি না যে এটা হচ্ছে, এই উপরেরটা হচ্ছে নর্থ পোল, নিচেরটা হচ্ছে সাউথ পোল, নিচের যে অংশটুকু সেটা হচ্ছে সাউথ পোল। মানে সিমিলার যদি ওরকম ওটার সাথে মিলাই আর কি। মনে করো এখানে যদি একটা ম্যাগনেট, তাহলে এরকমই হতো না, নর্থ পোল এটা সাউথ পোল, নর্থ পোল থেকে বের হয়েছে সাউথ পোলে আসছে, নর্থ পোল থেকে বের হয়েছে সাউথ পোলে আসছে। এখানেও ঠিক তাই হচ্ছে না? এই যে নর্থ পোল থেকে বের হলো, এই যে সাউথ পোলে প্রবেশ করলো। দেখো ওটার সাথে মিলাইছে আর কি, সিমিলার একটা, এটা ওটাই আমি বলতেছি না, কিন্তু ওটার মতো যদি চিন্তা করি তাহলে এইভাবে আমরা বলতে পারি না যে উপরে একটা নর্থ পোল আর নিচে একটা সাউথ। দেখো, বুঝো কিনা? ঠিক আছে তো? ঠিক আছে, এরকম। তাহলে এখন তোমার আ- আ, এখন যদি আমি কারেন্টের ডিরেকশনটা উল্টাই দিই, তাহলে কি জিনিসগুলো একটু উল্টে যাবে না? কারেন্টের ডিরেকশনটা হচ্ছে আমাদের এরকম আছে। এখন কারেন্টের ডিরেকশনটা যদি উল্টাই দিই, তাহলে জিনিসগুলো তো উল্টে যাবে। কারেন্টের ডিরেকশনটা যদি আমি এইভাবে না দিয়ে আমি এইভাবে দিলাম, আচ্ছা এটা হচ্ছে দিচ্ছি না, এইভাবে, এই উল্টা দিই, তাহলে তোমার কি মনে হয় এবার ফিল্ড লাইন গুলো কি হবে, উপর থেকে নিচে যাবে না? ডান হস্তের নিয়ম, দেখো। ঠিক আছে? তো তাই যদি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা হবে, এরকম কিছু হবে। এক্ষেত্রে হচ্ছে ওই যে সবই আগের মতোই, জাস্ট এবার যেটা হতো, যে জিনিসগুলো একটু দিকটা চেঞ্জ হয়ে যাবে। এই লাইন গুলো এবার কি হবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, নিচের থেকে যাচ্ছে উপর থেকে নিচের দিকে। এই, এবার আমরা যদি নর্থ পোল সাউথ পোল আঁকাই, তাহলে আমাদের এবার নর্থ পোলটা আসলে কোনটা হবে, এই নিচে, সাউথ পোল হবে উপরে। ঠিক আছে? এই আর। এটা আমাদের কাজে লাগবে, আর পরে আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে, আপাতত এই কনসেপ্টটা আমি মাথায় রাখবো। হলো, এরপরে ধরো না, এটা যদি যে কোনো ওরিয়েন্টেশনে তোমাকে দিই তাহলে তোমার হচ্ছে পারবে না। ধরো না আমি যদি এরকম চিন্তা করি যে এইভাবে আছে আমাদের ইয়াটা আছে, বৃত্তটা হচ্ছে এরকম, উম, হাত দিয়ে এভাবে যদি আমি ধরি, ধরো এই যে এরকম, এইভাবে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? হলো এরকম করে চিন্তা করো, নর্থ পোল কোন দিকে দিব, সাউথ পোল কোন দিকে দিব, বলতে পারবা? এইটাও কেন্দ্র, এভাবে আছে জিনিসটা। তো নর্থ পোল কোন সাইডে দিব এবং সাউথ পোল কোন সাইডে দিব, এটা একটু বলতে পারো? চিত্রটা কি বোঝা যাচ্ছে? এভাবে যদি হয়, হুম, এইটা হচ্ছে, হ্যাঁ, এই নর্থ এটা সাউথ, এটাই বলছো? দেখো, তুমি যদি ফিল্ড লাইনটা দেখো, ফিল্ড লাইনটা কোন দিকে আছে, জানোস তো নিও, বুঝতেছি কিভাবে, এই যে দেখ, এই যে এইভাবে ঘুরতেছে,
এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে ক্রস করতেছে। এটা নর্থ, এটা সাউথ না? ওইটাই আরকি বলতেছিলাম। যে তুমি নর্থ আর সাউথ তুমি আইডেন্টিফাই করতে পারতেছো। কারণ এটা আমাদের পরবর্তী লাগবে তো। আচ্ছা। এরপরে আমরা আজকে লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে করব। এটা হচ্ছে সিমিলার টু এটার মতোই যেটা আমরা এখনই করলাম। জাস্ট এটা একটু একটু বিগার পিকচারে আমরা দেখব। আমরা হচ্ছে সলিনয়েড নিয়ে করব। সলিনয়েড। সলিনয়েড কি? সলিনয়েড হলো আমরা একটা সেটআপ তৈরি করব আরকি। এরকম সেটআপ। আ এটার কাজ আছে অবশ্যই। তো কাজটা দেখবো আগে সেটআপটা দেখি আমরা এটা কিভাবে তৈরি করি। এটা একটা ডিভাইসের মতো চিন্তা করো বা যন্ত্রের মতো চিন্তা করো। ওইটা বার ম্যাগনেটের সাথে রিলেটেড। এজন্যই এখানে আসছে। তাহলে কেন আসতো? তো ওখানে আমরা কি করি? যে আমরা এরকম একটা আ এরকম এই মনে মনে করো যে একটা রড নিছে। রডের কথাই চিন্তা করো। মানে সেই রডটা আমি আঁকাইছি এবং এটা রড না, এটা আসলে একটা অন্তরক পদার্থ দিয়ে কিছু একটা দিয়ে আঁকাইছি। মানে বানাইছি। অন্তরক পদার্থ। এটা হবে পুরোটাই অন্তরক। অন্তরক বলতে এটা কোনো কারেন্ট ফ্লো করবে না। ইনসুলেটর, অন্তরক পদার্থ। ঠিক আছে? ভালো কথা। এখন এইটার চারপাশ জুড়ে আমি কি করব? কা তার পেঁচাবো আরকি। ঠিক আছে? কয়েল পেঁচাবো। এটা চারপাশ জুড়ে। তাইলেই আমাদের একটা সলিনয়েড দেখতে হয়ে যাবে। এরকম জিনিস? একটা তার বা পেঁচাবো এটার মধ্যে। ঠিক আছে? এটা তার পেঁচাইছি এভাবে, যেভাবে তুমি দেখতেছো। ঠিক আছে না? তো এরপরে আমরা কি করব? এই তারটাতে কারেন্ট কারেন্ট দিব। এই পাশ দিয়ে কারেন্ট দিব। হাই কারেন্ট দিব। মানে একটা সোর্স থাকবে। এটা ধরুন প্লাস, এটা মাইনাস। দিয়ে কারেন্ট দিব। সোর্স দিয়ে কারেন্ট দিব। তো সোর্সটা বানাবো। ওটার দরকার নেই। কারেন্ট যাবে এদিকে, তাহলে কারেন্ট আসবে এদিকে। ঠিক আছে? তাহলে এই যে এগুলোতে কারেন্ট কি হয়ে যাচ্ছে? কারেন্ট এই যে এভাবে ভিতরে যায়, এদিকে আসতেছে। এখানে ভিতরে যায়, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে। এরকম কিছু একটা হচ্ছে। ওকে? আচ্ছা। এখন তাইলে এইটা তো তুমি হচ্ছে এভাবে চিন্তা করো যে এরা তো একটা বৃত্তাকার তারের কুণ্ডলী। আল্টিমেটলি বৃত্তাকার তারের কুণ্ডলী না অনেকগুলা? বৃত্তাকার তারের কুণ্ডলী। তাহলে এর ভেতর দিয়ে কারেন্ট গেছে। এখন কারেন্ট যদি যায় তাহলে একটা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড। মানে সিমিলার টু এইটা আমরা যেটা দেখলাম এটার ক্ষেত্রে ফিল্ড তৈরি হবে। তাহলে নর্থ পোল সাউথ পোল তৈরি হবে নিশ্চয়ই। অর্থাৎ স্থির লাইন গুলো যদি যায়, আমরা নর্থ পোল সাউথ পোল তৈরি করছি। সো আমরা ওরকম একটা জিনিস দেখবো আরকি। ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি যেটা একটার ক্ষেত্রে আমি খালি আঁকাই জিনিসটা। তুমি যদি একটা কুণ্ডলীর কথা চিন্তা করো, মানে এইটার তুমি একটা নিছো আরকি। মানে এই একটা উম একটা কুণ্ডলী বলতে একটা এই এরকম একটা পোর্শন আছে, জাস্ট 1 পোর্শন। এই পোর্শনটা নিয়ে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে যে কারেন্টটা সেটা হচ্ছে অনেকটা এরকম হচ্ছে না? দেখো তো যে একটা পোর্শন নিয়ে যদি কাজ করো, তাহলে এটা আসলে কিভাবে আঁকা যায়? যেহেতু পুষ্পাত কিভাবে বোঝা যায়? সে ধরো দেখো তো এরকম কিছু একটা হবে না? অর্থাৎ তুমি এই পাশটা
এটা হচ্ছে তোমার এই যে এটা। ঠিক আছে? একটা আমি আঁকছি। তো এখানে ফিল লাইন গুলা আমি যদি আঁকাই তাহলে দেখো তো এইগুলা হবে কিনা। এবার যদি আমি কি ভুল আঁকাইলাম? ঠিক আছে, ভুল আঁকাইছি বোধহয়। হ্যাঁ, ভুল আঁকাইছি। যদি এরকম হয় তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো হচ্ছে উল্টা দিকে হবে না? দেখো তো এরকম কিছু একটা হচ্ছে না? মানে আঁকানোটা কি ঠিক আছে আমার? হুম, ঠিক আছে। যদি এবার রাখো, দেখো এই চিত্রটা কি বুঝতে পারতেছো তুমি একটু দেখো তো, ফিল্ড লাইন গুলা যে ডান পাশে যাবে। ওকে, তাহলে এইটাই উপরে হইতেছে। উপরের ক্ষেত্রে তো তাই হচ্ছে, উপরে যদি তুমি যে কোনো একটা কুণ্ডলীর কথা চিন্তা করো, ওইটার ফিল্ড লাইন গুলো কি, হ্যাঁ ঠিক আছে, ডান হস্তের নিয়ম অনুযায়ী তাহলে ওগুলা ফিল্ড লাইন গুলো এরকম হচ্ছে না? দেখো তো কোনটা পারে, এটা দেখো। এই যে দিক দিয়ে যাবে। ঠিক আছে, ভুল তো নাই। ঠিক আছে, বুঝছো কি লাইন গুলো ডান দিকে যে যাবে ওটার ক্ষেত্রে, উপরে ওই সলিনয়েডটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো, ঠিক আছে তো? ভালো, দেখো এটা কিন্তু তোমাকে নিজে করতে হবে। হুম, এখন আমি জাস্ট যদি ডিরেকশনটা উল্টাই দিই, এই কারেন্ট যেদিকে যেভাবে যাচ্ছে এটার মধ্যে দিয়ে ডিরেকশনটা যদি উল্টাই দিই, তাহলে কিন্তু মানে ওই সবকিছু উল্টে যাবে। ফিল গুলো উল্টে যাবে, গুলো উল্টে যাবে, ডিরেকশন গুলো যদি আমি উল্টাই দিই আর কি। আচ্ছা, এটা কি আরেকবার এখন দিতে হবে? হুম, একবার দেখো। ওকে, এবার কারেন্টের ডিরেকশন আমি উল্টাই দিব। এদিকে কারেন্ট দিব, এদিকে প্রবেশ করতে চাই, এদিকে আই বের হচ্ছে, তাহলে এই ডিরেকশনটা উল্টাইছে। ওকে, তাহলে এখন যদি এটা করি, সামনের দিকটা এভাবে রাখলাম, ঠিক আছে? তাহলে এই সামনের দিকটা হচ্ছে এটা, আর পিছনের দিকটা হচ্ছে তাহলে এভাবে আসবে। ফিল্ড লাইন গুলো যেটা হবে এবার এদিক দিয়ে যাবে, আর এখানকার ক্ষেত্রে ফিল্ড লাইন গুলো কিভাবে হবে, এই সোজা যাবে একটা, এদিক দিয়ে যাবে একটা, আর এই দিক দিয়ে যাবে একটা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে সেট আপটা, আমরা একটা অন্তরক পদার্থের চারপাশে তার কুণ্ডলী পেঁচাইছি, পেঁচায় যে একটা সেট আপ তৈরি করছি না, এটাকে আমরা বলতেছি সলিনয়েড। ওকে, এটাকে আমরা সলিনয়েড বলতেছি। এখন সলিনয়েডটা কি কাজে লাগে সেটা আমরা দেখবো আসলে, যে সলিনয়েডটা বানানোর উদ্দেশ্যটা কি ছিল আমাদের। আহ তবে আপাতত এটা আহ মানে এই যে যতটুকু করছি সেটা তো বোঝা যাচ্ছে, মানে তো না বোঝার কিছু নাই, এইটুকু। এখন হচ্ছে আমরা এই একটা ভেক্টর চ্যাপ্টারে, তুমি যদি মনে আছে কিনা, ভেক্টর চ্যাপ্টারে সলিনয়েড কথাটা শুনছিলাম, মনে আছে? সলিনয়েড বলতেছিলাম, কখন সলিনয়েড বলতেছিলাম বলো বলতো? তুমি বলতেছিলে না সলিনয়েড, মনে আছে কি জিনিসটা? মনে নাই না? এখনই মনে পড়বে। আমরা ডাইভারজেন্স করতাম, ডাইভারজেন্স, কোন একটা ক্ষেত্রে ডাইভারজেন্স বের করতাম। ঠিক আছে, এখন ধরে নাও সে, আমরা ডাইভারজেন্স কখন বের করতাম, কোন একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স বের, তো ডাইভারজেন্স বের করার জন্য আমরা কি করতাম, নাবলা অপারেটরের সাথে
আমরা ওই ভেক্টর ক্ষেত্রটা ডট গুণ করতাম, তাই না? তাহলে এরকম তিনটা টাইপের জিনিস আসতে পারে। either ওটা জিরো আসতে পারে, either ওটার ভ্যালু দেন জিরো আসতে পারে, লেস দেন জিরো আসতে পারে। তো যখন এটা জিরো আসবে তখন আমরা বলতাম যে এই ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল, তাই না? সলিনয়েডাল, সলিনয়েড। আর যখন এটা গ্রেটার দেন জিরো আসতো তখন আমরা কি বলতাম? পজিটিভ ডাইভারজেন্স। ডাইভারজেন্স বলতাম যে পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স এর মিনিংটা কি ছিল? যে ওটা চারপাশ থেকে ছড়িয়ে যাচ্ছে। আর নেগেটিভ ডাইভারজেন্স এর মিনিংটা ছিল ওটা হচ্ছে একত্রিত হচ্ছে, এরকম কিছু। মানে এটা অনেকটা আমরা ওই জানলা, এই কি বলে, জানলা দিয়ে মানে বাতাস আসার মতো চিন্তা করতাম। যে ধরুন রুম থেকে বাতাস বাইরে চলে যাচ্ছে, কি বাইরেটা, বাইরে হচ্ছে তো পজিটিভ ডাইভারজেন্স, রুমের ভিতরে যে নেগেটিভ ডাইভারজেন্স, কারণ রুম থেকে বাতাস বাইরে যাইতেছে। আর যদি কোনো বাতাস ফ্লো না হয়, হ্যাঁ, সমান দুপাশে সমান বাতাসের আয়তন, মানে বাতাসের ঘনত্ব, তাহলে সেটাকে আমরা বলতাম সলিনয়েড। মানে এভাবে উদাহরণ দিতে পারতেছি আমি। এখানেও তাই, যে এই ভেক্টর ক্ষেত্রটা যখন আমি ভেক্টর ক্ষেত্রটা এই নাবলা উপবৃত্তের সাথে গুণ দিচ্ছি, তখন আমি জিরো পাইছি, তখন আমরা বলতেছি সলিনয়েডাল। মানে কি, এই যে সলিনয়েডাল বলতে কোনটা বুঝছো বলতো? সলিনয়েডাল, সলিনয়েড কোনটা বলতেছে? সলিনয়েড হচ্ছে এই এতটুকু, এই যে যতটুকুর মধ্যে তুমি তার পেরেছো, এবং এতটুকুর মধ্যে তোমার এই যে ফিল্ড গুলা, সেগুলো কিন্তু সুষম। সুষম বলতে সবাই একদিকে, এই যে এইভাবে একই লাইন, সুষম ভেক্টর ফিল্ড। তাই এই সুষম ভেক্টর ফিল্ডটা কে আমরা সলিনয়েডাল নাম দিচ্ছি। সলিনয়েড এর ভিতরে যে ভেক্টর ফিল্ডটা, ওটা হচ্ছে সুষম, এই জন্য ওটাকে নাম দিচ্ছি সলিনয়েড। এবং যখন এটা গ্রেটার দেন জিরো, দেখো সলিনয়েডের এই পাশে ডান দিকে এখানে কিন্তু এই ছড়িয়ে যাচ্ছে জিনিসটা, মানে ফিল্ড লাইন গুলো। এই জন্য আমরা বলতেছি এখানে এটা হচ্ছে পজিটিভ, আর এটা কি নেগেটিভ। তো ভেক্টর ফিল্ডটা একটা ভেক্টর রাশি। তো এইখানে তুমি যদি একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতা, ধরে নাও B1, এখানে যদি বের করতা ধরে নাও এখানে B2, আর এখানে যদি এই পয়েন্টে ভেক্টর ফিল্ড বের করতা, এটা ধরে নাও B3, তাহলে তোমার যেটা হইতো, এই যে B2 এর জন্য এটা হচ্ছে জিরো, B1 এর জন্য এটা হইতো গ্রেটার দেন জিরো, এবং B3 এর জন্য এটা হইতো লেস দেন। বুঝতে পারছো? এবং B2 টা সলিনয়েডাল কেন? কারণ B2 এর ভিতরে যে ভেক্টর ফিল্ডটা, ওটা হচ্ছে সুষম। ওকে, মানে এখানে মেইন কথা হলো যে সলিনয়েডের ভিতরে, সলিনয়েডের ভিতরে সুষম চুম্বক ক্ষেত্র। সুষম চুম্বক ক্ষেত্র মানে না ইমার্স করতেছে, না কি বলে, না ছড়িয়ে যাচ্ছে, না হচ্ছে আহ, একত্রিত হচ্ছে, সব সমান সমান। এই- এইটাই, এটা গেল। তারপরে আর কি আছে? লাস্ট একটা জিনিস, লাস্ট হচ্ছে আমরা এই এটা সলিনয়েডের যে কাজটা আসলে ওইটা দেখে শেষ করতে পারি আজকের জন্য। এটা হচ্ছে কি, কোনটা করতে পারি? অলরেডি আমরা ওটা দেখছি, ওই চিত্রটাই আমি নিয়ে আসি।
ধরো হচ্ছে এখানে আমি অনেকগুলো এই যে ছোট ছোট চুম্বক নিয়েছি, নিয়ে এটা হচ্ছে নর্থ পোল, ধরো এটা সাউথ পোল, নর্থ পোল, এটা সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল। এভাবে তুমি একটা ওরিয়েন্টেশনে রাখলে, তো রাখলে কি হবে, এর নর্থ এর সাউথ অ্যাট্রাক্ট, এর নর্থ এর সাউথ অ্যাট্রাক্ট করবে, এর নর্থ এর সাউথ অ্যাট্রাক্ট করবে করে মিলে যাবে, তাই না? এরকম হবে। অর্থাৎ এরা সবগুলা একসাথে হয়ে যাবে, হলো। এবং আমরা আলটিমেটলি যদি এখানে কিছু একটা রাখি এবং এখানে কিছু একটা রাখি, মানে এই সবগুলো মিলে একটা চুম্বকের মতো আচরণ করে, সবগুলো মিলে একটা চুম্বকের মতো আচরণ করে। এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে north pole। মানে এই সবগুলো চুম্বক মিলে একটা চুম্বকের মতো আচরণ করতেছে, ঠিক আছে? মানে এদের যে ইয়াটা, কি বলে, পাওয়ারটা, এটা একটু স্ট্রঙ্গার হবে আর কি, ঠিক আছে? মনে করতে পারি আসলে এটা একটাই চুম্বক, এইভাবে আমাদের চিন্তা করতে হবে। তো এই সিমিলার কনসেপ্টটা এইখানে কাজে লাগানো যেতে পারে, এইটাতে। এদের ক্ষেত্রে দেখো অনেকগুলো ছোট ছোট তারকুণ্ডলী আছে, ছোট ছোট তারকুণ্ডলী আছে না? তো আমরা ধরুন এইটাকে যদি আমি আঁকাই, তাহলে জিনিসটা হবে কিরকম, যে এইখান থেকে তো ফিল লাইন গুলো আমরা দেখলাম এরকম ভাবে যায়, ফিল লাইন গুলো যদি এরকম ভাবে যায়, আমরা বলছিলাম না যে এটা কি হয়, এটা হয় নর্থ পোল আর এটা হয় সাউথ পোল, তাহলে এটা একটা ছোট চুম্বকের মতোই তো। এটা একটা সাউথ পোল, এটা একটা নর্থ পোল, সাউথ, এটা নর্থ, তাই না? তাহলে এখানে অনেকগুলো সাউথ আর নর্থ আছে নিশ্চয়ই, যে এটার জন্য একটা সাউথ পোল নর্থ পোল পাওয়া যাবে, এটার জন্য একটা সাউথ পোল নর্থ পোল পাওয়া যাবে, এই কুণ্ডলীর জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। এরকম ছোট ছোট কতগুলো চুম্বকের মতো জিনিস কল্পনা করতে পারি। এই সবগুলা মিলে একটা চুম্বকের মতো আচরণ করবে না? বা তুমি চিন্তা করো যে যেহেতু তুমি দেখতেছো ফিল্ড গুলো এখানে বাইর হচ্ছে, তার মানে এটা হচ্ছে নর্থ পোল, আর এখান থেকে ঢুকছিল, তাহলে এটা হচ্ছে তোমার সাউথ, ইয়েস। বা এখান থেকে তুমি চিন্তা করতে পারো, তাহলে এটা যদি আমি আঁকাই, তাহলে এই যে দেখো, এরকম, এটা হচ্ছে তোমার সাউথ পোল, এরকম জিনিস, এরকম। তাহলে এই সবগুলো মিলে তৈরি করবে হচ্ছে এই এক চুম্বক। সাউথ পোল, নর্থ, ঠিক আছে? তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে, আমাদের যে সলিনয়েডটা আছে, যে সলিনয়েডটা আছে, এই আচ্ছা ধরো সলিনয়েডটা আছে, ওটা একটু বার ম্যাগনেটের মতো কাজ করতেছে, তাই নাকি? বার ম্যাগনেট হয়ে গেছে, হয়েছে। তাহলে এখন এইখানে হচ্ছে কথাটা, যে এই যে ধর্মটা, এটাকে আমরা কাজে লাগাইতে পারি। অর্থাৎ একটা সলিনয়েড আমরা যদি এভাবে তৈরি করি, তাহলে দেখতেছি ওটা একটা বার ম্যাগনেট হয়ে গেছে, মানে একটা অস্থায়ী চৌম্বকত্বের মতো সৃষ্টি হয়েছে। কেন অস্থায়ী? কারণ যতক্ষণ পর্যন্ত কারেন্ট আছে, ততক্ষণ পর্যন্ত এটা চুম্বক তরঙ্গ প্রদর্শন করবে, কারণ কারেন্ট আছে মানে ওই নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, ফিল্ড তৈরি হবে। কারেন্ট তুমি বন্ধ করে দাও, এর মধ্যে কোনো তুমি ফিল্ড পাবা? পাবা না, কারণ ফিল্ডটা তৈরি হচ্ছে কারেন্ট প্রবাহের, রাইট সার্কিট সূত্র থেকে আমরা দেখছিলাম এটা, কারেন্ট প্রবাহ হলে ফিল্ড তৈরি হয়। সো কানেকশন আছে না, কারেন্ট প্রবাহ হচ্ছে, ফিল্ড তৈরি হচ্ছে, ফিল্ড গুলো একটা ডিরেকশনে যাচ্ছে, ফলে আমরা ওইটাকে সিমিলারলি একটা বার ম্যাগনেটের মতো তুলনা করতে পারতেছি। সো এইটাই আর কি, যে আমরা সলিনয়েড আমাদের একটা অস্থায়ী চুম্বক, অস্থায়ী দণ্ড চুম্বকের মতো আচরণ করে। আমাদের যে সলিনয়েডটা, এটা একটা অস্থায়ী চুম্বক, দণ্ড চুম্বকের মতো আচরণ করে, এবং এর এই ধর্মটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাইতে পারবো। তাই দণ্ড চুম্বকের মতো
এবং দেখবা যে এইটা দিয়েই আমরা আসলে এই অনেক ক্ষেত্রে বিশেষ করে মেডিকেল সেক্টরে বা যেকোনো সেক্টরে আমরা এই অস্থায়ী চুম্বকত্বের যে সুবিধাটা সেটা আমরা ইউজ করতে পারি। কারণ আমাদের সবসময় এই গার্ড ম্যাগনেট হলে কি হবে? যদি স্থায়ী চুম্বক হতো অলওয়েজ সেটা অ্যাট্রাক্ট করতো, অলওয়েজ এটা রিপ্রেজেন্ট করতো। আমাদের ধরুন যে খানিকক্ষণের জন্য জিনিসটা লাগবে। সবসময় দরকার নেই এই জিনিসটা। তখন আমরা সলিনয়েড ইউজ করতে পারি। করলে কি হবে? যে ওটা একটা অস্থায়ী চুম্বকত্ব সৃষ্টি করবে এবং সেটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। তো এইটা। সো এইটা। আরেকটা জিনিস আমাদের এখানে বের করা লাগবে যেটা আমরা পরেরদিন বের করব সেটা হচ্ছে এই যে B এর ভ্যালু কতটুকু B এখানে তৈরি হবে সলিনয়েড এর ভিতর দিয়ে সেটা আমরা বের করব। যে B এর ভ্যালুটা কতটুকু? মানে B এর মানটা বের করতে হবে। সলিনয়েড এর ভিতরে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয় সেটার ভ্যালু কত? এটা আমরা বের করব। আর হচ্ছে এই তো। এরপর সলিনয়েড এর পরে আরেকটা ডিভাইস করতে হবে। সেই আ হ্যাঁ, বলো। বলো শুনতেছি বলো। আ ওষুধ থেকে হ্যাঁ, ওষুধ দিয়েও বের করা যাবে। কিন্তু এখানে না তোমাকে হচ্ছে হ্যাঁ, ওটা দিয়েও বের করতে পারবা। কিন্তু এখানে আমাদেরকে একটু আমরা আলাদাভাবে বের করব। কারণ এখানে আমাদেরকে যেটা দেয়া থাকে সেটা হচ্ছে তোমার এইটুকু সলিনয়েডের লেন্থটা দেওয়া থাকে। অতটুকু লেন্থের ভিতরে কতটুকু চুম্বক সৃষ্টি হবে এটা বের করতে হবে। সলিনয়েডটা মানে একদম ওইটার মতো না। ওইটাতে কি হয় বলতো? ওইটাতে হচ্ছে আমরা আ সেই তারকুণ্ডলী গুলো আছে না? ওখানে আমরা কি করি? মানে একদম স্ট্রেক করে রাখি আরকি। এরকম জিনিসটা হয়। যে এইভাবে দিয়ে তার উপরে একটা, তার উপর একটা, তার উপর একটা এরকম করে এরকম। আর এখানে জিনিসটা ওরকম না। এখানে হচ্ছে এইটা নিছি, তারপর এইটা পেঁচাইছি। স্পাইরাল জিনিসটা। একটু ডিফারেন্ট জিনিসটা। সো এখানকার বি এর মানটা আমরা একটু অন্যভাবে বের করতে হবে। ঠিক আছে? ওভাবে বের করলে মনে হয় না আসবে। মানে এই ২ টার মধ্যে এটা পার্থক্য আরকি। বুঝছি? তাহলে আমরা প্রতিদিন বলতে কালকেই। কালকে আমরা করব। তো আজকে এখান থেকে ঠিক আছে?